হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এটা ওনার এবং শখটাকে সামনে রেখে যেভাবে বুঝিয়ে দেন প্রত্যেকটা ধরে ধরে, সেটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এটাই প্রমাণ করে যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে উনি কতটা জ্ঞানী। হ্যাঁ যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আমার জন্ম হচ্ছে 1952, 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর 1952, সকাল 6:45। সকাল 6:45। কোথায়? কলকাতায়। কলকাতা। কি জানতে চাইছেন শঙ্কর আমি বাবু? আর্থিক এবং শারীরিক। আর্থিক, শারীরিক এবং ওভারঅল যেভাবে উনি বুঝিয়ে দেন। সকাল 6:45 কলকাতাতে জন্ম। আচ্ছা, তাহলে তুমি বলো যে 9 ডিসেম্বর 1952 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ। এবং তোমার কি সিংহ রাশি এবং হচ্ছে ধনু লগ্ন? হ্যালো, আমার সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। তুমি আগে যেটি জানতে সেটি ভুল জানতে, সেই জন্মকুণ্ডলী ভুল আছে। আচ্ছা আচ্ছা। এবং আমি তোমার এই ধনু লগ্নের ডিগ্রিটা পর্যন্ত বলে দেব, তুমি নোট করে নেবে। আচ্ছা ঠিক ঠিক আছে শঙ্কর বাবু, আপনি সঙ্গে থাকুন। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, তোমার সিংহ রাশি এবং ধনু লগ্ন এবং পূর্ব ফাল্গুনী অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং হচ্ছে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কি বিষয়ে প্রশ্ন করেছে অজয়? আর্থিক এবং শারীরিক। তুমি এখানে আর্থিক এবং শারীরিক বিষয়ে প্রশ্ন করেছো। তোমার ধনু লগ্নের ডিগ্রি 1 ডিগ্রি 45 মিনিট 42 সেকেন্ড। যেহেতু 1 ডিগ্রিতে এটি প্রবেশ করেছে, সেহেতু পূর্বের জন্মকুণ্ডলী সঠিকভাবে সেখানে তৈরি হয়নি, কেবলমাত্র ধনুতে এখানে 1 ডিগ্রিতে প্রবেশ করেছে তোমার লগ্ন। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তুমি এখানে আর্থিক বিষয়ে প্রশ্ন করেছো এবং শারীরিক। তোমার লগ্ন হচ্ছে এটি, আর এখান থেকে এই ঘরটাতে 2 নম্বর ঘরে তোমার আছে মঙ্গল। আর তোমরা জানো যে মঙ্গল এ ঘরে অত্যন্ত শক্তিশালী। তার সাথে তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে তোমাদের জন্মকুণ্ডলীতে কি রয়েছে। তাহলে এখানে রয়েছে মঙ্গল, কিন্তু তার সাথে রয়েছে শুক্র এবং রাহু। আর মঙ্গল প্লাস রাহু ইজ ইকুয়াল টু ছন্ন ছাড়া যোগ। এটা তোমাকে অবশ্য রূপে তোমার কর্মজীবনে, এবং যেহেতু ধনস্থানের সৃষ্টি হয়েছে তাই এটা তোমার ধনজীবনে সমস্যা দেবে। কোন সময় দেবে? মঙ্গল এবং রাহুর দশা অন্তর্দশায়। কখন গ্রহরা কথা বলে ওঠে এ কথা আমি তোমাদেরকে বলেছিলাম, যে ধরো আমাদের ক্রিকেট টিমে সচিন তেন্ডুলকার আছে, আবার প্রসাদও আছে। তোমার জন্মকুণ্ডলীতে যে গ্রহ ভালো, সেই গ্রহ তোমাকে সচিন তেন্ডুলকারের ন্যায় ভালো রান দেবে যখন সচিন ব্যাট করতে নামছে, অর্থাৎ যখন তোমার ভালো গ্রহের দশা অন্তর্দশা চলছে। আর যে গ্রহ খারাপ, যেমন তোমার জন্মকুণ্ডলীতে মঙ্গল রাহু দ্বারা আক্রান্ত হয়ে খারাপ হয়ে গিয়েছে, তাই মঙ্গল এবং রাহুর দশা অন্তর্দশা তোমার কাছে প্রসাদের ন্যায়। তাদের যখন দশা অন্তর্দশা চলবে, অর্থাৎ যেরকম যখন প্রসাদ ব্যাট করতে নামে, যখন তার ফল দেবার টাইম আসবে ইন বিংশোত্তরী দশা সিস্টেম, সেই সময় তুমি খারাপ ফল লাভ করবে। আর মানুষ এটাই করে। তার যখন ভালো গ্রহের দশা অন্তর্দশা চলে তখন সে একবারও ফিরে তাকায় না তার জন্মকুণ্ডলীর দিকে। আর যখন খারাপ গ্রহের দশা অন্তর্দশা আসে, যখন চারদিক থেকে রাস্তা বন্ধ হয়ে যায়, তখন সে আলোর ঠিকানা খুঁজতে চায়। সুতরাং তুমি এর জন্য অবশ্য রূপে এই মঙ্গল রাহু ছন্নছাড়া যোগে প্রতিকার করবে। এবং হচ্ছে যে মঙ্গল থেকে বিচার করা হয়ে থাকে লিভার। আমি তোমাদের বহুবার বলেছি, মঙ্গল থেকে বিচার করা হয়ে থাকে শরীরে অস্ত্রোপচার বা অপারেশন। সুতরাং এই সমস্ত সমস্যাগুলো তোমার থাকবে, সেই জন্য তুমি অবশ্য রূপে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। আচ্ছা, তিনি বোধহয় সিদ্ধান্তই নিয়েছেন যে অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্ট আপনি আছেন। যাই হোক, স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো গ্রহদের সঞ্চার। তাহলে এই গ্রহদের সঞ্চার কি, যে দেবদাস বাবু একই নতুন ধরনের কথা আজকে বলছেন,
এতদিন ধরে আপনার অনুষ্ঠান দেখি, এরকম শব্দ তো কোনোদিনও শুনিনি। বিষয়টি বোধহয় খুব কঠিন হবে। তাহলে এটিএন কলকাতা না দেখে অন্য কোনো চ্যানেল দেখা যাক না। এটিএন কলকাতায় দেখতে থাকুন আপনাদের জনপ্রিয় চ্যানেল। অবশ্যরূপে গ্রহ সঞ্চার অতীব সহজভাবে আমি উপস্থাপন করব যেন আপনারা বুঝতে পারেন গ্রহ সঞ্চার কি। আমরা মানুষ আমাদের তিন প্রকারের সিস্টেমের মাধ্যমে আমরা ফল লাভ করে থাকি। এই তিন প্রকার সিস্টেম কি কি? একটি হলো আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করি সেই সময় আমাদের গ্যালাক্সি বা আমাদের সৌরমণ্ডলের গ্রহগত অবস্থা। এই গ্রহগত অবস্থাই হলো জন্মকুণ্ডলী বা জন্মছক। যে জন্মছক নিয়ে তোমরা তৈরি আছো বা তোমরা যে জন্মকুণ্ডলী তৈরি করেছো। অর্থাৎ যদি তোমরা 1973-তে জন্ম লাভ করে থাকো তাহলে দেখো যে বৃহস্পতি এখানে রয়েছে। যদি তোমরা ভাদ্র মাসে জন্ম লাভ করে থাকো তাহলে দেখো যে রবি এখানে রয়েছে। যখন তোমরা জন্ম লাভ করেছো সেই সময়কার আমাদের গ্যালাক্সি, আমাদের সৌরমণ্ডলে গ্রহগত অবস্থান হলো আমাদের জন্মকুণ্ডলী। সে তো বোঝা গেল। তাহলে দ্বিতীয় আর কিভাবে আমরা ফল লাভ করি? আমরা আমাদের জীবনে 70% ফল লাভ করি এই জন্মকুণ্ডলী অনুযায়ী। আর বাকি কি আছে? বিংশোত্তরী দশা অন্তর্দশা, যদিও সেটি এই জন্মকুণ্ডলী অনুযায়ী লাভ করি তাহলে সেটাও এর সাথে অ্যাড হয়ে যাবে। সেইভাবে আমরা ফল লাভ করি 18.5%, সেটাও এই জন্মকুণ্ডলী অনুযায়ী। যেটা বলছিলাম যে গ্রহ ভালো আছে সেই সময় ভালো ফল আমরা লাভ করে থাকি, আর যে গ্রহ খারাপ আছে সেই সময় খারাপ ফল লাভ করে থাকি। তাহলে আর এই যে 100 থেকে আমরা হিসেব পেয়ে গেলাম 88.5% এর হিসেব পেয়ে গেলাম যে আমরা কিভাবে ফল লাভ করি। তাহলে বাকি পার্সেন্টেজটা কোথায়? সেটা হচ্ছে গ্রহ সঞ্চার। এই গ্রহ সঞ্চার কি তোমরা তোমাদের খাতা পেন নিয়ে তৈরি হয়ে পড়ো। তাহলে আমরা যখন জন্ম লাভ করেছিলাম সেই সময়কার যে গ্রহগত অবস্থান বা আমাদের গ্যালাক্সি যে ছবি, যে স্টিল ফটোগ্রাফ সেই সময়কার, সেটি হলো জন্মকুণ্ডলী। তাহলে গ্রহরা তো থেমে নেই। তুমি 1973-তে জন্ম লাভ করেছো বলে তো গ্রহগুলো তখন আর থেমে যায়নি। সে তো আমাদের গ্যালাক্সিতে ভ্রাম্যমান সর্বদা পরিভ্রমণ করে চলেছে। তাহলে গ্রহরা এই আজকের দিনে 8 ফেব্রুয়ারি 2004 এই সময় কোথায় কিভাবে রয়েছে, কোন গ্রহগুলো আজকের দিনে কিভাবে কোথায় অবস্থান করছে, সেটি হলো গ্রহ সঞ্চার। গ্রহরা সঞ্চারিত হচ্ছে, গ্রহদের ভ্রমণ থেকে ফল, এটি হলো গ্রহ সঞ্চার ফল। গ্রহরা যে ভ্রমণ করছে, গ্রহরা যে সঞ্চারিত হচ্ছে, গ্রহরা বর্তমান অবস্থায় কে কোথায় কিভাবে ঘুরছে, সেইভাবে আমরা যে ফল লাভ করি সেটি হলো গ্রহ সঞ্চার ফল বা এটি হলো গ্রহ সঞ্চার। বোঝা গেল? তাহলে অর্থাৎ জন্মকুণ্ডলী হলো আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেছিলাম সেই সময়কার আমাদের স্টিল ফটোগ্রাফ। মানে কি বলা হয় না যে 8ই আগস্ট 1973 দুপুরবেলা 12:46 কলকাতায় জন্ম। মানে 8ই আগস্ট এবং হচ্ছে দুপুর 12:46 ঠিক কি অবস্থানটা ছিল আমাদের গ্যালাক্সি, সেটি হলো তার জন্মকুণ্ডলী। বা আমরা বললাম যে 12ই সেপ্টেম্বর 1988 সন্ধ্যেবেলা 6:32 কলকাতাতে জন্ম। তাহলে 12ই সেপ্টেম্বর 1988 সন্ধ্যে 6:32 কলকাতা থেকে আমাদের এই গ্যালাক্সির গ্রহগুলোকে কিভাবে দেখা গিয়েছিল, কার কি অবস্থান ছিল, সেটাই হলো জন্মকুণ্ডলী। আর এই যে কলকাতা বা ইংল্যান্ড বা দিল্লি বা চেন্নাই এই জায়গাগুলো নেওয়া হয় ফর ল্যাটিটিউড লঙ্গিটিউড, অক্ষাংশ দ্রাঘিমাংশের জন্য, কারণ সময় আপেক্ষিক।
যে সময়টা কলকাতায় 6:32 সেই সময়টা ইংল্যান্ডে 6:32 হবে না, বা পাকিস্তানের করাচিতে 6:32 হবে না। ফিরে আসবো সে বিষয়ে, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। বলুন। আমি বজবজ থেকে বলছি। আমার হ্যাঁ? ছেলের জন্য একটু জানবো। আমি বজবজ থেকে বলছি। হ্যাঁ, হ্যাঁ মা বলো। আমার ছেলের জন্য একটু জানবো। বলুন। বলো। আমার ছেলের নাম হচ্ছে সুশান্ত কোলে। সুশান্ত কোলে, বলুন। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 1971 সাল হুম 7ই ডিসেম্বর 7ই ডিসেম্বর 1971, 8:30 8:30 সকাল। হ্যাঁ, সকাল। আচ্ছা, কোথায় জন্ম বললেন? বজবজ। বজবজ। হ্যাঁ। আচ্ছা, কলকাতা। আচ্ছা মা, তুমি বলো যে 7ই ডিসেম্বর 1971 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ বাবা, হ্যাঁ। এবং ওর কি কর্কট রাশি এবং হচ্ছে ধনু লগ্ন? হ্যাঁ তুমি কি বিষয়ে প্রশ্ন করতে চাও? বাবা, ছেলের বিয়ের জন্য অনেকদিন ধরে যোগাযোগ করছি, আচ্ছা কিন্তু যোগাযোগ আসছে, সমস্ত কেটে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আর টাকা পয়সা ঠিক হাতে থাকছে না। আচ্ছা। রোজগার করছে ভালোই, টাকা পয়সা ঠিক হাতে থাকছে না। চাকরি করেন? হ্যাঁ, চাকরি করে, আচ্ছা। বাটায় সার্ভিস করে, বাটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক বাবা, আছে, একটু ভালো করে দেখে দাও বাবা। ঠিক উনি আছে ভালো মা, করেই বোঝান। আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি, তুমি শুনতে থাকো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই উনি ডিটেলসে বলেন। তাহলে সঙ্গে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। মা বলেছেন যে বিবাহের বিষয়ে সমস্যা, ছেলের বিবাহ তাতেও সমস্যা। হচ্ছে না। কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না? আর সকলে তো তা হয় না, আর সকলে তো হয়ে যায়, তাহলে ওর কেন হচ্ছে না? এই প্রত্যেকটি কেনর পেছনে তো একটা তো কারণ থাকবে, কারণ তোমরা তো বিজ্ঞান পড়েছো, কার্য কারণ তো তোমরা জানো। দেখবো আমি যে কি আছে ওর জন্মকুণ্ডলিতে, দেখবে তোমরা যে কি আছে তোমাদের জন্মকুণ্ডলিতে। যাদের তোমাদের ছেলে বা মেয়ের বিবাহ হচ্ছে না, বিয়ে হয়েও মানে বিবাহের জন্য কথাবার্তা ফাইনাল হয়েও ভেঙে যাচ্ছে, কি জন্য ভেঙে যাচ্ছে দেখব। তাহলে ওর হচ্ছে কর্কট রাশি এবং হচ্ছে ধনু লগ্ন এবং অশ্লেষা অর্থাৎ হচ্ছে 9 নম্বর নক্ষত্রে ওর জন্ম এবং হচ্ছে কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম, বিপ্র বর্ণ ও দেবাড়িগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি। শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা, যাদের তোমাদের এইরকম বিষয়ে প্রশ্ন রয়েছে। তাহলে আমি তোমাদের অনুরাযোগ সম্পর্কে বলেছিলাম যে যদি তোমাদের জন্মকুণ্ডলিতে অনুরাযোগ থাকে তাহলে তুমি পুরুষ হও বা নারী, শিক্ষিত হও বা অশিক্ষিত, ধনী হও বা গরিব, বিবাহ তোমার জীবনে কখনোই সম্ভব হবে না যদি না অনুরাযোগে প্রতিকার করা হয়। আর মা এই জন্মকুণ্ডলিতে অনুরাযোগ রয়েছে। এই অনুরাযোগের অনেকগুলো ডেফিনেশন, অনেকগুলো প্ল্যানেটারি পজিশন সম্পর্কে আমি বলেছিলাম, আজ আর নতুন করে এখন বলছি না, তাহলে আমাদের মূল আলোচনা তো একেবারেই এগোবে না। সেজন্য মা তুমি অবশ্য রূপে এই অনুরাযোগের প্রতিকার করবে। এবং তোমরা যারা দেখছো যে বিবাহ হচ্ছে না, বিবাহ ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, তাহলেও জানবে যে তোমাদের জন্মকুণ্ডলিতে অনুরাযোগ রয়েছে, সেজন্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। এবং সেই বিষয়ে আপনি আলোচনাও করেছিলেন, যে বহুবার বহুবার আলোচনা করেছিলেন। তাহলে যে বিষয়টাতে আমরা ছিলাম সেটি হলো 12ই সেপ্টেম্বর বলছিলেন গ্রহদের যে আমাদের গ্রহগত অবস্থান। এইবার যেটি বিষয় যে বর্তমানে গ্রহরা কোথায় কিভাবে ঘুরছে তার থেকেও আমরা কিছুটা ফল লাভ করে থাকি। কতটা ফল লাভ করে থাকি? 100%-এর মধ্যে এই জন্মকুণ্ডলী থেকে হয়ে গেল 88.5%। বাদবাকি যে অংশ, সেই অংশ আমরা ফল লাভ করে থাকি আমাদের গ্রহ সঞ্চার থেকে। তাহলে গ্রহ সঞ্চার কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এবার যেটি বিষয় যে গ্রহ সঞ্চারের এত গুরুত্ব কেন, কেন আমরা গ্রহ সঞ্চার থেকে বিচার করব, তার কারণ তুমি একটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছিলেন 1994-এ আগস্ট মাসে।
সেই সময় তোমাকে জমা দিতে হয়েছিল একটি ছবি আর একটি সিগনেচার, তোমার ব্যাংক সিগনেচার। আর তুমি আজকে 2004 সালে 10-11 বছর পরে তুমি যখন চেক ছাড়ছো, চেক জমা করছো বা চেক ইস্যু করছো, তখনও তোমার প্রত্যেকটি চেক ওখানে গিয়ে তোমার সিগনেচারটা ভেরিফিকেশন হচ্ছে আর তোমার ছবিটি ভেরিফিকেশন হচ্ছে। এখানে একটা চশমা দিয়ে দেখো না, এরকম ভাবে দেখো। কেন দেখো? আজকের তোমার সিগনেচার এবং ছবির অবস্থা এবং আজ থেকে 11 বছর আগেকার তোমার ছবি এবং সিগনেচারের অবস্থা দেখে তারা কনফার্ম হয় যে ব্যক্তিটি এক। তারপর তোমার সেই কাজটি হয়, তোমার চেকটি পাস হয়। ঠিক সেই রকম আমাদের জন্মকুণ্ডলী, যখন তুমি জন্মগ্রহণ করেছো সেই সময় তোমার গ্রহগত অবস্থা, যখন তুমি এই পৃথিবীতে তোমার অ্যাকাউন্ট ওপেন করেছো, আর আজকের দিনে তোমার বিচার করতে গেলে আজকের গ্রহগত অবস্থাকে এই দুটোর মধ্যে তুলনা করে কম্পেয়ার করে তবেই একজন অভিজ্ঞ জ্যোতিষ ফলাদেশ করবে যে আপনার পক্ষে একটি স্টুডিও খোলা শুভ হবে, আপনার পক্ষে একটি বিউটি পার্লার খোলা শুভ হবে, আপনার রেলের সার্ভিস হবে কি আপনার ব্যবসায় ক্ষতি হবে, কি আপনার লোহার ব্যবসা শুভ হবে বা শুভ হবে না। তাহলে বুঝতে পারলি যে কেন, কি জন্য আমাদের গ্রহ সঞ্চার এত গুরুত্বপূর্ণ। কারণ তুমি হয়তো দেখছো যে তোমার জন্মকুণ্ডলিতে তুমি লগ্নে বৃহস্পতিকে নিয়ে জন্মগ্রহণ করেছো, কিন্তু বর্তমানে এই বৃহস্পতি তোমার লগ্ন থেকে অষ্টমে রয়েছে। তাহলে বর্তমান বৃহস্পতি তোমাকে কিছুটা খারাপ ফল দেবে। কতটা খারাপ ফল দেবে? ওই 11.5% খারাপ ফল দেবে। আর যদি তুমি দেখলে যে তুমি লগ্নে বৃহস্পতি নিয়ে জন্মেছো আর বর্তমানে বৃহস্পতি তোমার লগ্নে বা চতুর্থে, মানে বর্তমানে আজকের দিনে এই মুহূর্তে আমাদের গ্যালাক্সিতে তোমার বৃহস্পতি থাকছে, ধরে নিচ্ছি যে তার মিথুন লগ্ন এইখানে, বা 1, 2, 3, 4 এখানে, বা 5, 6, 7 এখানে, বা 8, 9 এখানে, বা 10, 11 এখানে আছে, তাহলে সে শুভ ফল পাবে। আবার আমরা যদি দেখছি যে কেউ লগ্নে মঙ্গল রাহু নিয়ে জন্মেছে, আবার বর্তমানেও মঙ্গল রাহু তার লগ্নে এসে উপস্থিত হয়েছে, বা শুধু মঙ্গল বা শুধু রাহু তার লগ্নে এসে উপস্থিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে খারাপ ফল আরো বেশি বৃদ্ধি পাবে। তখন আমরা সে সময় গ্রহ প্রতিকারের মাত্রা বেশি বৃদ্ধি করব এবং কোনো প্রকার ঝুঁকিমূলক কাজ, কোনো প্রকার বড় বিনিয়োগ, কোনো প্রকার বিশেষ কাজ করতে তাকে না করব, যে এই সময়টা অশুভ। তাহলে গ্রহ সঞ্চার কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ বুঝতে পারলে? তুমি একটি ফ্ল্যাট কিনতে যাও বা একটি গাড়ি, তোমাকে দিতে হবে একটি ভোটার কার্ড এবং তোমার সিগনেচার, এবং সেই সময় তারা আবার মিলিয়ে নেবে যে যবে তোমার ভোটার কার্ডটি তৈরি হয়েছিল সেই সময়কার তোমার ছবি, তোমার সিগনেচার, আজকে তোমার ছবি এবং সিগনেচার এক আছে কিনা, তুমি ব্যক্তিটি এক কিনা। এই যেরকম দুটির মধ্যে কম্পেয়ার, ঠিক সেই রকম আমরা যবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, আমাদের অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, সেই দিন এবং আজকে গ্রহদের অবস্থার একটা কম্পেয়ার বা তুলনা করেই আমরা ফললাভ করে থাকি। তাহলে গ্রহ সঞ্চার বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এইবার এই গ্রহদের সঞ্চারটা কি রকম, তাদের কি প্রকারের গতি, সেটা আমাদেরকে জেনে নিতে হবে যে কোন গ্রহের কি রকম গতি। আমরা যেমন একটি জন্মকুণ্ডলী দেখেই বলে দেই যে তোমার বৈশাখ মাসে জন্ম কি তোমার শ্রাবণ মাসে জন্ম। ফিরে আসবো সে বিষয়ে, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, প্রণাম নেবেন। হ্যাঁ মা, নমস্কার, বলো। নমস্কার, আমি আমার বোনপুর, হ্যাঁ কে বলছেন? আমি এর থেকে বলছি, 23পল্লী থেকে বলছি। হ্যাঁ কে বলছেন? প্রতিভা ঘোষ। প্রতিভা ঘোষ, হ্যাঁ তাড়াতাড়ি বলুন একটু। বোনপুর বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি, ঠিক আছে। আচ্ছা,
26 অগস্ট 26 অগস্ট 91 হ্যাঁ 91 91 সকাল 6:55 সকাল 6:55 কলকাতা। হ্যাঁ কলকাতা। আচ্ছা কি জানতে আচ্ছা মা তুমি বলো যে 26শে আগস্ট 1991 সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ। এবং ওর কি কুম্ভ রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তুমি কি বিষয়ে প্রশ্ন করতে চাও বলো? বাচ্চা ওর ভীষণ চঞ্চল বুঝলেন তো? আচ্ছা হ্যাঁ আর ভবিষ্যতে কি হবে একটুখানি বলে দাও। আচ্ছা ঠিক আছে মা আমি সেই নমস্কার, বিষয়ে রাখি? আলোচনা আচ্ছা ছেড়ে আচ্ছা দিচ্ছি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তাহলে ওর হচ্ছে কুম্ভ রাশি এবং হচ্ছে কন্যা লগ্ন শতভিসা অর্থাৎ হচ্ছে 24 নম্বর নক্ষত্রে জন্ম। আর আমি তোমাদেরকে বহুবার বলেছি যে 24 নম্বর নক্ষত্র এবং 19 নম্বর মূলা নক্ষত্র এই দুটি নক্ষত্রে জন্মগ্রহণ করলে তাদের জীবন অনেক সমস্যার মধ্যে অতিবাহিত করতে হয়। এবং ওর হচ্ছে কৃষ্ণপক্ষে প্রতিপদ তিথিতে জন্ম এবং হচ্ছে শূদ্র বর্ণ ও দেবাড়িগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তুমি এখানে প্রশ্ন করেছো প্রচন্ড যে চঞ্চল। ও খুব চঞ্চল এবং তুমি প্রশ্ন করেছো ওর ভবিষ্যৎ সম্পর্কে। ভবিষ্যৎ বলতে এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং স্বাস্থ্য। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে আমি সে সম্পর্কে আলোচনা করছি। সেটি হলো যে যেটি লগ্ন সেটি হলো এটি। আর এখান থেকে আমাকে শিক্ষা বিচার করতে গেলে যেতে হবে 4 নম্বর ঘরে। 1 2 3 4 এই 4 নম্বর ঘরটি হলো ধনু আর এর মালিক কে? এর মালিক হলো বৃহস্পতি। তাহলে দেখতে হবে যে তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে তোমাদের চতুর্থ পতি কোথায় বসে আছে, কি অবস্থায় বসে আছে, বা তোমাদের চতুর্থ স্থানে কে আছে। কারণ এই 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে একাডেমিক এন্ড নন একাডেমিক কোয়ালিফিকেশন। তাহলে এই ঘরটার মালিক বৃহস্পতি আছে 5 6 7 8 9 10 11 12। আর এখানে একটা গ্রহ নেই, আছে বুধ, আছে বৃহস্পতি, আছে শুক্র, আছে রবি। 4টি গ্রহ দ্বাদশে দুস্থানে রয়েছে। এটি জীবনে উন্নতির পক্ষে অতীব বড় অন্তরায়। এবং এই 4 নম্বর ঘরে আছে এখানে রাহু। আমি তোমাদের বহুবার বলেছি যে 4 নম্বর ঘরে রাহু বা কেতু থাকলে শিক্ষাক্ষেত্রে ছেদ বা বাধা দেখা দেয়। সেজন্য অবশ্যভাবে তুমি এই শিক্ষা ক্ষেত্র এবং জীবনে সার্বিক প্রতিষ্ঠা লাভের জন্য গ্রহ প্রতিকার করবে। কারণ এই 12 নম্বর ঘরে বা ব্যয় স্থানে এতগুলি গ্রহের অবস্থান একেবারেই শুভ নয়। এবং এখনই অল্প বয়স আছে আমার মনে হয় প্রতিভা দেবী আপনি স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে নোট করে নিন। তাহলে আমরা যেরকম বলে দেই যে এক একটি জন্মকুণ্ডলী দেখে যে তোমার বৈশাখ মাসে জন্ম বা শ্রাবণ মাসে বা মাঘ মাসে, কিভাবে বলা সম্ভব? কোনো ম্যাজিক আছে নাকি এর পিছনে? একজন জ্যোতিষীকে কি ম্যাজিশিয়ান হতে হয় নাকি অল্প বিস্তর ম্যাজিক শিখে নিতে হয়? না, কোনো ম্যাজিক তো নেই এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে। আছে কেবলমাত্র ক্যালকুলেশন এবং অধ্যয়ন। কি ধরনের অধ্যয়ন? কি থেকে আমরা বলতে পারবো যে তোমার কি মাসে জন্ম, কত তারিখে জন্ম? তোমার জন্ম কুণ্ডলী দেখলেই সেটি বলা যাবে। সেজন্য তোমার ডেট বলবার কোনো দরকার নেই। কেন, কিভাবে? তার কারণ রবির অবস্থান দেখে, রবি থেকেই আমরা বলে দিতে পারবো যে বাংলাতে কোন মাসের কত তারিখে এই জাতক বা জাতিকার জন্ম হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটি যে রবি আমাদের এক একটি রাশিকে 30 দিনে অতিক্রম করে থাকে। আর এখানে 12টি রাশি রয়েছে। এই সম্পূর্ণ রাশি চক্রটিকে রবি 1 বছরে অতিক্রম করে থাকে, নিয়ার অ্যাবাউট 1 বছর। তার কারণ হচ্ছে যে এই প্রত্যেকটি রাশিকে রবি 30 দিনে অতিক্রম করে থাকে। 12টা রাশিকে সে অতিক্রম করে থাকে 30 × 12 এত দিনে। তাহলে এই মেষ রাশি 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসতে রবি সময় লাগে 30 দিন। বৃষ রাশি 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসতে রবি সময় লাগে 30 দিন। এবং এই মিথুন রাশি 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসতে রবি সময় লাগে 30 দিন। এইভাবে সে এক একটি রাশিকে অতিক্রম করে চলে। অর্থাৎ রবি প্রতিদিন বা প্রতি 24 ঘন্টা 1 ডিগ্রি করে জায়গা বা 1 ডিগ্রি করে রাশি সে অতিক্রম করে
তাই যদি তোমার বৈশাখ মাসে জন্ম হয় তাহলে তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো যে রবি অবশ্য রূপে এখানে রয়েছে। যদি জ্যৈষ্ঠ মাসে জন্ম হয় তাহলে এখানে রয়েছে, যদি আষাঢ় মাসে জন্ম হয় তাহলে এখানে রয়েছে, যদি শ্রাবণ মাসে জন্ম হয় তাহলে এখানে রয়েছে, যদি ভাদ্র মাসে জন্ম হয় তাহলে এখানে রয়েছে, যদি আশ্বিন মাসে জন্ম হয় তাহলে রবি এখানে রয়েছে, যদি কার্তিক মাসে জন্ম হয় তাহলে রবি এখানে রয়েছে, যদি অগ্রহায়ণ মাসে জন্ম হয় তাহলে রবি এখানে বৃশ্চিকে রয়েছে, পৌষ মাসে জন্ম হলে ধনুতে থাকবে, মাঘ মাসে জন্ম হলে মকরে থাকবে, ফাল্গুন মাসে জন্ম হলে কুম্ভতে থাকবে এবং চৈত্র মাসে জন্ম হলে মিনে থাকবে রবি। কারণ রবি প্রতিদিন 1 ডিগ্রি করে অতিক্রম করে। তাহলে এটা তো জানা গেল যে রবি থেকে আমরা মাস বলে দেব, কিন্তু ডেটটা জানবো কোথা থেকে? জন্মকুণ্ডলীতে কি কোথাও ডেট লেখা থাকবে? ডেট লেখা থাক বা না থাক তাতে কিছু যায় আসে না। কেবলমাত্র রবির ডিগ্রি থেকেই তো আমরা বলে দিতে পারবো যে সে কোন তারিখে জন্মেছে। যদি কারো রবি এখানে থাকে আর সে রবির পাশে যদি লেখা থাকে 28, একটা দাড়ি দিয়ে লেখা থাকবে 20, একটা দাড়ি দিয়ে লেখা থাকবে 54, তাহলে 28 ডিগ্রি রবি পেরিয়ে গিয়েছে। 28 ডিগ্রি 20 মিনিট 54 সেকেন্ড। তাহলে অবশ্য রূপে সেই ব্যক্তি শ্রাবণ মাসে 28 পেরিয়ে গিয়ে 28 অথবা 29 তারিখে জন্ম হয়েছে। এই অথবাটাও থাকবে না জ্যোতিষশাস্ত্রকে আরো ভালোভাবে জানলে, কিন্তু সেটা তোমরা একদিনে জানতে পারবে না। তাহলে রবি এইভাবে ভ্রমণ করে চলে এবং আমাদেরকে ফল দিয়ে থাকে। যখন রবি আমাদের লগ্ন থেকে 6, 8 বা 12 নম্বর ঘরে পড়ে যায় তখন আমাদেরকে অশুভ ফল দিয়ে থাকে অবশ্যভাবে 11.5%, তার বেশি না। এরপরে যেটি বিষয় যে চন্দ্র কিভাবে এই আমাদের রাশি চক্রকে ভ্রমণ করে সেটা জেনে নিতে হবে। কিন্তু তার আগে আমার ওই আপনার ভুল বোঝাবুঝির বিষয়টা ওটা রয়েছে, ওটা অজয় থাক, আজকে এই জায়গাটাই কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে যে চন্দ্র সোয়া দুদিনে আমাদের এক একটি রাশিকে অতিক্রম করে। এই সোয়া দুদিন মানে কি? দুদিন মানে 24 ঘন্টা প্লাস 24 ঘন্টা 48 ঘন্টা। সোয়া দুদিন মানে আর একটা দিনের 25%, অর্থাৎ সেই দিনটা হচ্ছে 24 ঘন্টা ডিভাইডেড 4, তাহলে পাচ্ছি 6 ঘন্টা। তাহলে চন্দ্র 48 ঘন্টা প্লাস 6 ঘন্টা অর্থাৎ 54 ঘন্টায় এক একটি রাশিকে অতিক্রম করে। ফিরে আসবো সেই বিষয়ে, তার আগে দেখে নেব যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। আমি আগরপাড়া থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমার নাম অনুপম সাহা। অনুপম সাহা, বলুন। আমি একটু আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন। আমার জন্ম হচ্ছে নবদ্বীপে। না, আপনি ডেট অফ বার্থটা আগে বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 13ই মে। 13ই মে, একটু তাড়াতাড়ি বলুন। 1978। 1978। হ্যাঁ। সময়? সময় রাত্রি 8টা 25 মিনিট। রাত্রি 8টা 25 মিনিট। স্থান নবদ্বীপ। নবদ্বীপ। আমি একটু আমার চাকরি সম্পর্কে জানতে চাই। আমি চাকরির চেষ্টা করছি। আচ্ছা। কবে নাগাদ চাকরি পাবো আর আমার আর্থিক অবস্থা আর আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্বাস্থ্য সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে আচ্ছা তার আগে ওর থেকে হ্যালো। হ্যালো। হ্যাঁ, একটু ওয়েট করুন। আচ্ছা তুমি বলো যে 13ই মে 1978 সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। এবং হচ্ছে তোমার কি কর্কট রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন? হ্যাঁ। তুমি সঙ্গে থাকো। সঙ্গে থাকুন। হ্যাঁ, তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তোমার হচ্ছে কর্কট রাশি এবং হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং হচ্ছে পুষ্যা নক্ষত্রে তোমার জন্ম, এবং তার সাথে যেটি দেখতে পাওয়া যাচ্ছে তোমার শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে মঙ্গল তোমার জন্মকুণ্ডলিতে নিচস্থ অবস্থাতে আছে। তাহলে এখানে যেটি বিষয় আমি সে সম্পর্কে আলোচনা করব, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তোমার কেতু আছে এখানে এবং রাহু আছে এখানে, এবং এই দিকে 1, 2, 3, 4, 5 এই 5টি ঘরে কোনো প্রকার গ্রহ নেই, অর্থাৎ এটি হলো পূর্ণ কালসর্প যোগ।
আর আমি তোমাদেরকে কালসর্পযোগ সম্পর্কে বহুবার বলেছি যে এরা অনেক গুণশালী বা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও তারা কর্মজীবনে নিজেকে বিকশিত করতে পারে না। এবং তোমার লগ্ন হচ্ছে এটি, এখান থেকে এই যে লগ্ন বৃশ্চিক লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি তোমার 1 2 3 4 5 6 7 8 অষ্টমে গিয়ে তোমাকে সুফল দান করছে না, এবং মঙ্গল তোমার জন্ম কুণ্ডলিতে ভাগ্যস্থানে নিচস্থ। তোমার 78 সালের জন্ম, কিন্তু এখনো কোনো ভালো কর্মের সংস্থান তুমি পাওনি, আর পাওয়া খুব কঠিন হয়ে যাবে, যেহেতু তোমার রাজ্যকারক গ্রহ রয়েছে অষ্টমে এবং মঙ্গল তোমার রয়েছে নিচস্থ। সেজন্য অবশ্যভাবে তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সহায়তা নেবে। 38 বছর বয়সে চোখে জল নিয়ে কর্মহীন অবস্থায় এসে তখন দুঃখ করবে না যে আমি আগে জানতাম না, কারণ গ্রহরা যে কোনো অবস্থাতেই কথা বলে উঠবে, আর সেটা আপনি প্রমাণ করে দেন। সেই জন্য অনুপম বাবু আপনাকে বলি যে স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আমার মনে হয় ইমিডিয়েট প্রতিকার নিয়ে নেওয়াই ভালো আর কি। তাহলে আজকে কতটা কমপ্লিট হবে বলা খুবই মানে প্রবলেম। তবু আমি তোমাদেরকে বলছি যে চন্দ্র সোয়া দুদিনে আমাদের এই রাশিচক্রকে অতিক্রম করে থাকে, এক একটি রাশিকে সোয়া দুদিন সময়ে বা হচ্ছে 54 ঘন্টায়। এবং হচ্ছে মঙ্গল আমাদের এই যে এক একটি যে রাশি তাকে মঙ্গল অতিক্রম করে থাকে 45 দিনে, এবং বুধ এই এক একটি যে রাশি তাকে অতিক্রম করে থাকে 18 দিনে, বৃহস্পতি এক একটি রাশিকে অতিক্রম করে থাকে 1 বছরে, এবং শুক্র এক একটি রাশিকে অতিক্রম করে থাকে 27 দিনে, শনি এক একটি রাশিকে অতিক্রম করে থাকে 2.5 বছরে। খুব তাড়াতাড়ি বললাম, হয়তো কিছুই বুঝতে পারলে না, আমি বুঝতে পারছি, বুঝিয়ে দেব আগামী দিন। শনি অতিক্রম করে থাকে 2.5 বছরে। তাহলে আমরা যে জন্মকালীন গ্রহ অবস্থান থেকে ফল পাই সেটা হলো বিভিন্ন যোগের ফল, বিভিন্ন গ্রহের অবস্থানের ফল, কিন্তু আমরা একটা কথা তো খুব শুনি, শনির সাড়ে সাথে। এই শনির সাড়ে সাথে কি আমরা জন্মকুণ্ডলী মানে ইনবর্ন নিয়ে জন্মাই, নাকি এটি পরে আমাদের জীবনে এসে প্রবেশ করে? কাল সর্প যোগ, অনুরাগ যোগ, ছন্ন ছাড়া যোগ, দমরুক যোগ, গজকেশরী যোগ, রাজযোগ, এগুলো আমরা ইনবর্ন নিয়ে জন্মাই। কিন্তু শনির সাড়ে সাথে হলো এই গ্রহে সঞ্চারগত ফল। গ্রহ সঞ্চারিত হতে হতেই আমাদের জীবনে আমাদের জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাথে সৃষ্টি করে, বা গ্রহরা ঘুরতে ঘুরতে শনি ঘুরতে ঘুরতে আমাদের রাশিচক্রে শনির সাড়ে সাথে সৃষ্টি করে। তাহলে এই গ্রহ সঞ্চার নিয়ে বলবার কারণ হচ্ছে শনির সাড়ে সাথে এবং আরো অনেকগুলো বিষয়। এই সাড়ে সাথে নাম হলো কেন? এই সাড়ে সাথে নাম কেন হলো? আমাদের শাস্ত্রকারগণ কি ইচ্ছে করে এক একটি বিষয়ের নাম ইচ্ছে মতো কি তারা রেখেছে, নাকি এর পিছনে কোনো যুক্তি আছে, কোনো কারণ আছে? কারণ আছে। শনি 2.5 বছরে এক একটি রাশিকে অতিক্রম করে। শনি যখন এখন যেমন মিথুন রাশির উপর 7.5 চলছে, যদি তোমার মিথুন রাশি হয় তাহলে শনি 2.5 বছরে এই বৃষকে অতিক্রম করে মিথুনে ঢুকবে, আর 2.5 বছরে 5 বছরে মিথুনকে অতিক্রম করে কর্কটে ঢুকবে, আর 2.5 বছরে কর্কটকে অতিক্রম করে সিংহে চলে যাবে। এই 2.5 বছর আর এই 2.5 বছর আর এই 2.5 বছর, 3.5 বছর মিলে 7.5 বছর। আর 7.5 বছর এক একটি রাশির উপর প্রভাব সৃষ্টি করে বলেই বলা হয়েছে শনির 7.5। ক্লিয়ার? এবার যেটি বিষয়, তাহলে এই 7.5 কেন বলছি, যখন আমরা 2.5 কেন বলছি না, যে 2.5 কেন বলছি না, তার কারণ হচ্ছে যে এই কেবলমাত্র 2.5 বছর শনি প্রভাব বিস্তার করে না। শনি যখন মূল সেই রাশির উপর থাকে তখন সে চরমভাবে প্রভাব বিস্তার করে, এবং তার পার্শ্ববর্তী রাশিতে থাকলেও আংশিক প্রভাব বিস্তার করে। যেমন বলা হয় না যে 2529 অফ রাজধানী এক্সপ্রেস
নম্বর প্ল্যাটফর্মে আসছে। আগে থেকে লাইন ক্লিয়ার, কারণ অতীব দ্রুতগামী গাড়ি, আর শনি অতীব রহস্যময় গ্রহ, অতীব ফলদায়ী গ্রহ, অতীব শক্তিশালী গ্রহ। তাই শনি আসবার 2.5 বছর আগে থেকে আমাদের ফল দান করে, লাইন ক্লিয়ার হয়ে যায়। সুফল দিলে সুফল, কুফল দিলে কুফল। থাকবার সময় তো ভীষণভাবে যখন ট্রেনটি ছুটে চলে প্ল্যাটফর্মের ওপর দিয়ে, যা আপনারা প্রত্যেকে লাইন থেকে সরে দাঁড়াবেন। আর ট্রেনটি চলে যাওয়ার পরও পিছনে লাল বাতি দেখা গেলেও সেই লাইনে কিছুক্ষণ সময়ের জন্য অন্য কোনো ট্রেন পাস করানো হয় না, কারণ ওটি সুপারফাস্ট গাড়ি আমাদের দেশে। ঠিক সেই রকম শনি চলে যাওয়ার পরও আমাদেরকে ফল দান করে। জানি যে বিস্তারিতভাবে বলা হলো না, বলা যেত, সময় আজ আর নেই। তাই আগামী দিন আবার আলোচনা করব। তোমরা আসবে টেলিফোনে এবং তোমাদের জন্ম কুণ্ডলী নিয়ে তৈরি থাকবে। সত্যি আপনি এত সুন্দরভাবে বলেন না, মানে দর্শকরা তো মোহিত হয়, আমিও মোহিত হয়ে যাই। এবং আপনার জ্ঞান থেকে এত সুন্দর সুন্দর বিষয়গুলোকে আজকেও যেমন উপস্থাপন করলেন, রোজই করবেন আমাদের আমন্ত্রণ যেদিন সাড়া দিয়ে। যাই হোক, আমরা তো সময় একদম শেষ লগ্নে এসে পৌঁছেছি। যারা নতুন দর্শক আছেন তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? তাহলে যে তোমরা জানো যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমার আর একটি অফিস আছে, সেটি হলো হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার যেটি ঠিকানা সেটি হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। আমার যেটি বাস স্টপ সেটি হলো মাসির বাড়ি বাস স্টপ। মাসির বাড়ি বাস স্টপে এসে 130 নেহেরু নগর ভাতৃসংঘ ক্লাবের পাশে আগামী 19 এবং 20 ফেব্রুয়ারি সেখানে তারা মায়ের বাৎসরিক অনুষ্ঠান। তোমরা প্রত্যেকে আসবে সেই উৎসবে। 20 ফেব্রুয়ারি আসবে তোমরা, সকাল থেকে রাত অবধি দুপুরে ভোগ গ্রহণ করবে সেখানে। এবং এছাড়া তোমরা জানো যে কলকাতাতে আমার আরো 3টে অফিস আছে। একটি হলো শ্যামবাজারের কাছে, সেখানকার আমার চেম্বারের নাম হলো জুপিটার। 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, ফরিয়াপুকুর বাস স্টপ। ফরিয়াপুকুর বাস স্টপে এসে টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া তোমরা আমাকে পাবে সল্টলেকে, সেখানকার আমার চেম্বারের নাম গুড লাক পয়েন্ট। AE ফর অ্যাপেল, E ফর ইগল, AE 497 কোয়ালিটি বাস স্টপ। সেটি হলো কোয়ালিটি বাস স্টপে এসে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তায়, সেক্টর 1, সল্টলেক। এছাড়া তোমরা আমাকে পাবে বিরাটিতে, সেখানকার আমার চেম্বারের নাম ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। সেটি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের উল্টো দিকে এবং বিরাটি মোড় এবং বিরাটি স্টেশনের মধ্যবর্তী স্থানে। এই সমস্ত ঠিকানায় আমার সাথে যোগাযোগ করতে আসবার আগে অবশ্যভাবে টেলিফোন করে আসবে। আর আপনি আগামী বৃহস্পতিবার আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে 10:15-তে উপস্থিত থাকবেন এই আশা রাখছি। এবং দর্শকরা আপনারাও অপেক্ষা করবেন। জানি সময় চলে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে না, কিন্তু আমাদের তো শেষ অনুষ্ঠান করতেই হবে। অনুষ্ঠানটা শেষ করার আগে আপনাদেরকে জানাই ভালো থাকুন, আপনাদের শুভ কামনা করে এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি সমস্যা এবং সমাধান। নমস্কার। নমস্কার।